ধর্মতলাটা আজকে ধর্নাতলায় কনভার্ট হয়েছে রোদ জল ঝড় বৃষ্টির মধ্যে। আপনারা জানেন আমাদের সহযোদ্ধার মিসক্যারেজ হয়েছে, আপনারা কি জানেন? ওখানে বসে কি বলতেও আজকে দ্বিধা বোধ হয় যে অনেকের ছোট ছোট শিশু আমাদের সন্তানদের নিয়ে আসতে হয়েছে। আপনারা কি জানেন আমাদের মধ্যে অনেকেই আপনাদের মতন যাদের এই একই কোয়ালিফিকেশান এতটাই যোগ্যতা সত্ত্বেও তারা আজকে গৃহ সহায়িকার কাজ করতে বাধ্য হয়, তারা টেন্টেড, অর্থাৎ যারা দুর্নীতির কারণে চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য তিনি বিকল্প চাকরির ব্যবস্থা ভেবে রেখেছে সরকারি স্তরের। বিষয়টা কত ভয়ানক এবং কোথাও গিয়ে কার্যত দুর্নীতির সাথে সহবাসকে আমাদের এই গোটা ব্যবস্থার মধ্যে একটা মান্যতা দেওয়ার প্রক্রিয়া চলছে। অর্থাৎ যাদের চাকরিগুলো বিক্রি হয়েছে আপনারা জানেন তো, তাহলে টেন্টেড নন টেন্টেড হচ্ছে কোথায়? তাহলে পরে যাদের চাকরিগুলোকে সত্যিকারের বিক্রি করেছে এই রাজ্য সরকারের একটা বড় অংশ, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো দিন নৈতিক সহানুভূতিও আমরা আদৌ পাইনি। তা নিয়ে আমরা আর ওনাদের কাছে প্রত্যাশা রাখি না। আমরা চাই আপনাদেরটা যেন আজকে যে জায়গায় পৌঁছেছে আপনি বললেন এই সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আজকে প্রায় 26,000 কর্মচ্যুত হয়েছেন, কিন্তু এর প্রেক্ষাপটটা বুঝতে হবে যে ফিকে হওয়া গাঢ় হওয়া অপেক্ষা আজকে এই যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তা আজকে জনমানসে এসেছে। কিন্তু আমরা যারা সত্যিকারের ডিপ্রাইভ, যাদের চাকরিগুলো নিলামে একদম প্রাতিষ্ঠানিকভাবে সরকারি প্রতিষ্ঠানে বিক্রি হয়েছে এবং ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আজকে টেন্টেড বলে অর্থাৎ চিহ্নিত, তারা সেগুলোকে ক্রয় করেছে, এ নিয়ে দ্বিমতের কোনো বিষয় নেই। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন যে যারা আনটেন্টেড অর্থাৎ যারা চিহ্নিত নন, তাদের আন্দোলন আজকে যেখানে যে জায়গাটায় পৌঁছেছে, অর্থাৎ তারা দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ তারা খাদের কিনারায় পড়েছে, সেই কিনারায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে 19 সালের পর থেকে পড়ে আছি। কারণ এই যে যাদেরকে আপনারা বলছে কোর্ট টেন্টেড বা চিহ্নিত, তারাই তো চাকরিগুলোকে ক্রয় করেছিল এবং নেতা মন্ত্রী শাসক দলের যে সমস্ত ঘনিষ্ঠ যারা আছে জলের নিলামে সেগুলোকে বিক্রি করেছিল। কিন্তু পরিতাপের বিষয় হলো, দেখুন দিদি, আজকে দুর্নীতিটা রিভিল হয়েছে, আমরা বঞ্চিত হয়েছি সেইটা মনে করেছিলাম বলে, কিন্তু আজকে এই যারা কর্মহারা হয়েছেন তাদের একাংশ কার্যত দোষারোপ করছেন যে কেন এই চাকরিগুলো তাদের হারাতে হলো। তার পেছনে কি কোনো আইনজীবীদের কোনো ষড়যন্ত্র আছে বা বিচার প্রক্রিয়ার কোনো দোষারোপ আছে? এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। দেখুন, টিচিং লার্নিং একটা এবিলিটি বা প্রসেস, নট অনলি যে আমি কোয়ালিফিকেশানের নিরিখে আমি টিচিং লার্নিংয়ের কাজটা অ্যাচিভ করলাম। বুঝতে হবে এর মধ্যে ভ্যালু সেন্স থাকবে, মোরালিটি থাকবে, যুক্তিবোধ থাকবে। কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা এই আন্দোলনের ক্ষেত্রে কখনোই তাদের মধ্যে সেই জায়গাটা দেখছি না যে এই 22 লাখ মিরর কপি সেটা রিভিল যদি করতো তাহলে তো আজকে কারা সত্যিকারের যোগ্য আর কারা সত্যিকারের যোগ্য না তা কার্যত প্রকাশিত হওয়ার একটা পথ তৈরি হতো। কেন পথ তৈরি হতো? তাহলে পরে তাদের যে রিটেন স্ট্যাটাস জানা যেত, দেন চাইলে পারে সেইটাকে আবার রিচেক করা যেত তার একাডেমিক, দেন তারপরে প্রয়োজন হলে সেটাকে আবার আপনার ইন্টারভিউ করা যেত, অর্থাৎ হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা বলতে চাইছেন যে যারা যোগ্য তারা যাতে সসম্মানে চাকরি স্থলে যেতে পারে 100%। প্যারালালি যাদের চাকরিগুলো বিক্রি হয়েছে আপনারা জানেন তো, তাহলে টেন্টেড নন টেন্টেড হচ্ছে কোথায়? তাহলে পরে যাদের চাকরিগুলোকে সত্যিকারের বিক্রি করেছে এই রাজ্য সরকারের একটা বড় অংশ, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো দিন নৈতিক সহানুভূতিও আমরা আদৌ পাইনি। তা নিয়ে আমরা আর ওনাদের কাছে প্রত্যাশা রাখি না। আমরা চাই আপনাদেরটা
ভিত্তিটা যেন বহাল থাকে। পাশাপাশি আজকে যে দুর্দিন বা দুঃসময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেই দুর্দিন বা দুঃসময় কিন্তু আমাদের বিগত কয়েক বছর ধরে চলছে। সেই জন্য আপনি যে জায়গাটা বললেন যে কোথাও গিয়ে যে আমাদের লড়াইটা ফিকে হয়ে গেছে কিনা, হয়তো সেটা প্রচারের আলোয় সেভাবে আসছে না, কারণ সংবাদ বা যা কিছু সেটা তো কিছুটা তো তুলে ধরার একটা বড় বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে সত্যিকারের বঞ্চিত ডিপ্রাইভদের পক্ষ থেকে ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আপনারা মনে করেছেন যে আমরা যারা লড়াইতে রয়েছি, এই ধরুন ধর্মতলাটা আজকে ধর্নাতলায় কনভার্ট হয়েছে। রোদ, জল, ঝড়, বৃষ্টির মধ্যে আপনারা জানেন আমাদের সহযোদ্ধার মিসক্যারেজ হয়েছে। আপনারা কি জানেন ওখানে বসে বলতেও আজকে দ্বিধা বোধ হয় যে অনেকের ছোট ছোট শিশু আমাদের সন্তানদের নিয়ে আসতে হয়েছে। আপনারা কি জানেন আমাদের মধ্যে অনেকেই আপনাদের মতন যাদের এই একই কোয়ালিফিকেশান, এতটাই যোগ্যতা সত্ত্বেও তারা আজকে গৃহ সহায়িকার কাজ করতে বাধ্য হয় গোপনে, কারণ একটা সোশ্যাল একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে। সেখানে হয়তো আমরা অধিকাংশই প্রান্তিক ঘরের ছেলে মেয়ে, মফস্বল থেকে আসা, আমরা বলি কোনো একটা কোম্পানিতে কাজ করছি, এরকম আমাদের অনেক সহযোদ্ধারা তারা কিন্তু করছে। তারা যেটা বলছেন না, কোথাও গিয়ে এই পাবলিক সারফেস থেকে সেটা হয়তো একটু সরে আছে বলে এমনটা নয়। তাদের বাড়ির বাবা মার হার্ট ব্লক হয়নি, তাদের সন্তান বাপু যাই বলুন না কেন তারা ডিপ্রাইভ হয়নি, প্রত্যেকেই কিন্তু যেটা আজকে আপনারা ভুক্তভোগী এই সরকারের কারণে, এই দুর্নীতিবাজদের কারণে, এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর বরাবর যেটা আমরা দেখেছি যে উনি প্রকৃত অর্থে যারা দোষী, অর্থাৎ যারা এই দুর্নীতিটা করেছে তাদেরকে কোনো রকমভাবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আড়াল করে দুর্নীতির আশ্রয় যারা কাজগুলো নিয়েছে সেইগুলোকে বাঁচানোর প্রয়াস করেছেন। এবং তার আরও সবথেকে লেটেস্ট নিদর্শন গতকাল উনি প্রেস মিট করে বললেন যে কিনা যারা টেন্টেড, অর্থাৎ যারা দুর্নীতির কারণে চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য তিনি বিকল্প চাকরির ব্যবস্থা ভেবে রেখেছে সরকারি স্তরের। বিষয়টা কত ভয়ানক, এবং কোথাও গিয়ে কার্যত দুর্নীতির সাথে সহবাসকে আমাদের এই গোটা ব্যবস্থার মধ্যে একটা মান্যতা দেওয়ার প্রক্রিয়া চলছে। অর্থাৎ দুর্নীতিটাকেই নীতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। আই রিপিট, দুর্নীতিটাকেই উনি নীতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। কালকের তার স্টেটমেন্টে সেইটা ভেসে উঠেছে। এবং আরও খারাপ কোন দিকটা করলো, তার যারা আনটেন্টেড, অর্থাৎ যারা ম্যানুপুলেটেড নন, তারা তো আবার দ্বিতীয়বার পরীক্ষা দেবে। সেক্ষেত্রে দেখুন কতগুলো ব্যারিয়ার। এটা না একটা প্র্যাকটিস, যদি আমার এই প্র্যাকটিসটা না থাকে, চর্চাটা না থাকে, তাহলে সেই পারফর্ম করা কিন্তু সত্যি দুরূহ। সেই জায়গায় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। তার জন্য তো যারা কর্মহারা হয়েছেন এবং যারা আমরা বঞ্চিত হয়েছি ডিজার্ভ করা সত্ত্বেও, তারা তো দায়ী না। আজকে তারা চ্যালেঞ্জের মুখে, তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। তাহলে পরে সেই দিক থেকেও কিন্তু তারা আজকে কঠিন একটা পরীক্ষার মুখে, যতটা না রিটেন দিয়ে তাকে কোয়ালিফাই করা, তার থেকে সে এই গোটা ব্যবস্থাটা কতটা সে সাকসেসফুলি করতে পারবে, সেইটা একটা 8টা বছর বয়স হয়েছে, সংসার, জীবন, জীবিকা, নানা টানাপোড়েন, শারীরিক অসুস্থতা কি নেই, সেই জায়গায় কি পৌঁছানো আদৌ অতটা সক্রিয়ভাবে সম্ভব? তাহলে আমরা গোটা বিষয়তে এইটা কিন্তু দেখতে পাচ্ছি শাসক দল, মুখ্যমন্ত্রী সরাসরি বা পরোক্ষভাবে সবসময় কোড আনকোড দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছেন। কালকের উদাহরণ দিয়ে বললাম। এখন যেটা আপনি বলতে চাইছেন, যারা আনটেন্টেড বা নিজেরা যোগ্য বলে বলছেন, তারা
শুধুমাত্র নিজেদের টুকুন ভাবছেন। কোথাও গিয়ে যারা এই টেন্টেডের জন্য যারা বঞ্চিত হয়েছে তাদের কথাটা কখনোই আমরা সেইভাবে উচ্চারণে শুনি না। তারা একবারও কোনো দিন এর আগেও বলেনি যে না, যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের সময় যখন রিভিল হলো প্রথম, তো তখন এই যে সাদা ওএমআরটি রিভিল হলো, তাদের কিন্তু কোথাও এই প্রতিবাদ তখন দেখিনি যে না, আজকে অযোগ্যরা কাজ করবে কেন, আমরা ডিজার্ভ করছি, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। তাহলে পরে যারা অযোগ্য, দ্যাট মিনস যারা ম্যানুপুলেটেড, এই চিহ্নিত, তারা কাজ করবে কেন? তাদের সাথে আমরা একই স্টাফ রুম শেয়ার করব না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা ধর্মতলায় দিচ্ছে, আপনার লড়াই করছে, যারা ধর্ণা অবস্থানে রয়েছে, তাদেরকে নেওয়া হোক। নৈতিকভাবেও আমরা সেটা কিন্তু শুনিনি। ইনসান আলী আজকে যখন শ্বেতাবুদ্দিন তো বাধ্য হয়েছিল, সে আমি তার সাথে আমরা একসাথে ট্রেনিং করেছি, সহযোদ্ধা। শ্বেতা বাধ্য হয়েছে কোর্টের দ্বারস্থ হতে, কারণ সে যখন দেখছে আমার পরের র্যাঙ্ক সে কাজ করছে। অথচ দেখুন দিদি, দুর্ভাগ্যের এবং এটা খুব মানে নিচুতার পরিচয়, যারা এই সোকল্ড এখন কর্মহারা হয়েছে, আপনি শ্বেতাবুদ্দিনকে দিনের পর দিন এবং তার যিনি উকিল ফিরদৌস স্যারকে দিনের পর দিন গালিগালাজ করেছেন, এবং সর্বোপরি যিনি সওয়াল করেছেন বিকাশ স্যার, কোট আনকোট তাকে চাকরি থেকে বিকাশ বলে অশ্রাব্য গালিগালাজ করেছেন। আপনাদের এই ধরনের আচরণ আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন। টিচার সুলভ, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, টিচার সুলভ একটা, আপনারা শুধু আত্মস্বার্থটুকু দেখছেন। শ্বেতাবুদ্দিন সে নিজের ন্যায় বিচার চাইতে গিয়ে দেখছে পরতে আপনি যদি ধারাবাহিকতা দেখেন, যখন জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে এটার প্রথম হলো, তারপরে বলা হলো যে যারা আপনার ধরা পড়লো যে এরা হলো টেন্টেড, সেগুলোকে বাদ দিয়ে করলো না কিন্তু আপনার সরকার বা স্কুল সার্ভিস কমিশন। এটা বহু চর্চিত, এটা নিয়ে আমি সময় স্পেন্ড করতে চাইছি না। যে বারবার নন কোঅপারেশন, সেটা হলো স্কুল সার্ভিস কমিশন, এবং নন কোঅপারেশনের কারণেই কিন্তু এই প্যানেল ক্যান্সেল হয়েছে। শ্বেতাবুদ্দিন বা তার মতন মামলাকারী বা ফিরদৌস স্যার বা বিকাশ স্যারদের জন্য নয়, মূল যে জায়গায় যখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সরকার কোনোভাবেই সেই দুর্নীতিকে রেকটিফাই করতে চায়নি, কিন্তু এক নাগাড়ে দোষারোপ চলেছে, অর্থাৎ একাংশ মুখ্যমন্ত্রীর কথায় সায় মিলিয়ে চলেছেন। এটা দুর্ভাগ্যের। এই আন্দোলনকে আপনি একটু হলে পরেও কিন্তু দানা বাঁধে প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে। দেখুন, এটা তো কোনো মানে বস্তুগত জিনিস নয় যে আমি আমার জিনিসটা নিয়ে নিলাম বা ও আমার জিনিসটা নিয়ে নিল, ম্যাটারটা একেবারেই তেমন নয়। তারা তাদের মতন করে ভাবছেন, কিন্তু আমরা কখনোই ভাবিনি। আমরা যারা ডিপ্রাইভ, আমরা কিন্তু তখনও তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, আজও আছি। তারা বরং উল্টে আমাদেরকে অনেক সময় মানে নেগেটিভভাবে অ্যাকসেপ্ট করে থাকেন, যে কোথাও গিয়ে বোধহয় ওই শ্বেতাবের মতন যারা লড়াকু ছেলে, যারা মানে একদম সত্যকে অবলম্বন করে এগোচ্ছে দৃঢ়তার সাথে, ইতিহাস এদের মতন, ফিরদৌস স্যারের মতন, বিকাশ স্যারের মতন কথা মনে রাখবে। আজ হয়তো এনারা হয়তো এদের দ্বারা কোথাও গিয়ে হিউমিলিয়েট হচ্ছে, কুকথার সম্মুখীন হতে হচ্ছে, ইতিহাস মনে রাখবে যে তারা সত্যকে অবলম্বন করে এগিয়েছে, তাতে তাদেরও কিন্তু আত্মস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু কোথাও গিয়ে স্বার্থপর আত্মকেন্দ্রিক মনোভাব পোষণ করিনি। কিন্তু কোথাও গিয়ে আমরা যেন দেখছি মুষ্টিমেয় কিছুজন, তারা ভাবছে শুধু আমার বা আমাদের টুকুনি বিষয়, অন্যদেরটা তো আমাদের বিষয় নয়, ওটা সরকারের বিষয়, ওটা স্কুল সার্ভিস কমিশনের বিষয়। ব্যাপারটা দিদি অত সহজ নয়। যখন পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, তার দায় সামগ্রিকভাবেই আসবে। যখন দাউ দাউ করে আপনার নগর জ্বলবে, দেবালয় কখনো রক্ষিত হবে না, সেটারই প্রমাণ আজকে কিন্তু পাচ্ছে। যার এই যে একটা বড় দুর্নীতির সাথে কোথাও গিয়ে প্রচ্ছন্নে
আপোষ প্রচ্ছন্নে কেন বলছি যে কোথাও গিয়ে আমি সোচ্চার হচ্ছি না, সকলে তো সোচ্চার হচ্ছে না, কোথাও গিয়ে ওই যে বলছি না, ওই আপনি যে কারণে বলছেন যে কোথাও গিয়ে কি আপনারা একটুখানি ফিকে হয়ে যাচ্ছেন, না আমরা মনে করি না। কে আমাদের এনলাইটেড করলো, আলোকিত করলো, আর কে কারা আমাদেরকে ডার্ক ফেজে ফেলে দিল তার উপরে ডিপেন্ড করে না। সত্য অত পলকা নয়। অতএব সত্য এটাই, যারা মনে করেছিলাম আমরা ডিপ্রাইভ হয়েছি, যখন লড়াই আন্দোলন করে হচ্ছিল না তখন আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, তথ্যের প্রেক্ষিতে জোরালো সওয়ালের ক্রেডিটে আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যে অভিযোগগুলো ছিল সেগুলো সত্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আজকে যদি সকলের চাকরি যায় তার এক এবং একমাত্র দায় মুখ্যমন্ত্রী তথা স্কুল সার্ভিস কমিশন, শিক্ষামন্ত্রী, অর্থাৎ এই ব্যবস্থার। এখানে কোনো রকমভাবেই মামলাকারী, আইনজীবী বা বিচার প্রক্রিয়া আসে না। যদি কেউ স্থিতধী চিত্তে বিষয়টা চিন্তা করে সহজেই অনুমেয় এটা কেন বা কী কারণে হয়েছে। কখনো কখনো এটা বুঝতে হয় যে যারা আজকে আমরা খাদে পড়েছি, কিন্তু যারা 3-4 বছর ধরে বলছে চাকরি চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, আমরা যোগ্যরা, আমরা রাস্তায় আছি এতদিন ধরে, এই বেরিয়েছে যে এতগুলো টেন্টেড অর্থাৎ চিহ্নিত, তাদের কথাগুলো কি তাহলে মিথ্যা, ভুল? তা তো প্রমাণ হচ্ছে আমাদের কথাগুলো ঠিক। সুতরাং আপনি যেভাবে বলছেন যে কোথাও গিয়ে বোধহয় আলো কেড়ে নেওয়া, ফিকে হয়ে যাওয়া বা ডার্কনেস, এসব কিচ্ছু না। সত্য সত্যই হয়। আমি আসতে চাইছি সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে, যেখান থেকে বললেন নেতাজি ইন্ডোরে ডেকে উনি বললেন কারোর চাকরি যাবেন না। এইটার মধ্যেই তো বুঝে নিতে হবে আমাকে কিন্তু আবার সেই ট্র্যাপে রাখছে। অর্থাৎ যারা আপনারা ভাবছেন যে আমি নন টেন্টেড, অর্থাৎ আমি চিহ্নিত নই, আমি দুর্নীতি, আমি ম্যানুপুলেটেড নই, আমরাও বিশ্বাস করি। এই যে কারোর, দুটো তো হবে না। শুনুন, আমি চোর আর সাধু দুটো তো একসাথে হবে না। তা দুজনকে যখন আমি একসাথে রাখার চেষ্টা করছি তখনই সেটাই তো অনৈতিক, বেআইনি, দুর্নীতি প্রবণ, এ নিয়ে দ্বিমত নেই। তারপরে উনি কি বলছেন, ABCD করে ওনার প্ল্যান। এর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন একটা অলরেডি প্রশ্ন বলছে ভাতা। ভাতা কাদের দেওয়ার কথা বলছে? গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে। কি ব্যাপার, তাদের চাকরিগুলো কেন গেছে? দেখেন, এর আগে উদাহরণ আছে ত্রিপুরা, সেগুলোতে কি আছে? সেগুলোতে ছিল বেনিয়ম, কিন্তু এই নিলামে চাকরি বিক্রির কিন্তু অভিযোগ আমরা শুনিনি। সেক্ষেত্রে হয়তো তাদের পুনর্বাসনের একটা অব্লিগেশন রয়েছে। অর্থাৎ সেই চাকরি হারা যারা, তারা কিন্তু দোষী নয়, দোষী হলো পরিকাঠামো। যেমন কিনা এখনকার যারা নন টেন্টেড, আনটেন্টেড যারা, কিন্তু যারা টেন্টেড, যারা প্রমাণিত, যাদেরকে বলেছে 12% সুদে টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ টোটালি সে করাপ্টেড, তাদেরকে ভাতা দেওয়া হবে আমার আপনার ট্যাক্সের টাকায়। তাহলে কি হচ্ছে? মুখ্যমন্ত্রী দুর্নীতিকে কার্যত নীতিতে প্রতিপন্ন করতে চাইছে। তারপরে তো কালকের আমরা হয়তো ভাবছি যে এইগুলোই হয়তো ABCDEF যাই বলুন না কেন প্ল্যান। তারপরে একদিন উনি যখন বাইরে যাচ্ছিলেন সেখানেও ভাষ্য একটু পরিবর্তন হলো। কালকে একদম পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গিয়ে উনি একদম সোজাসুজি বললেন আপনার এক্সাম দিতে হবে, এবং বরঞ্চ এমনভাবে উনি কথাগুলো এক্সিকিউট করলেন যেখানে জানো যে আপনি যদি ম্যাল প্র্যাকটিস করতাম, অর্থাৎ আমরা যদি টেন্টেড হতাম, তাহলে বোধহয় সে ঘন্টা পেটানোরই হোক আর অন্য দপ্তরে হোক, একটা কাজের উনি ব্যবস্থা করে দেবেন। তাহলে বুঝতে পারছেন কতটা কোট আনকোট অপরাধ প্রবণ মানসিকতা। এইগুলো সমাজের পক্ষে ক্ষতিকারক, শুধু তা না, একটা গোটা সংস্কৃতির অবনমন ঘটায়। দীর্ঘদিন ধরে এই যে একটা ম্যাল প্র্যাকটিস, দুর্নীতিকে লালন করার একটা প্রবণতা, তা জানেন তো কোথাও গিয়ে আমাদের মধ্যেও না একটা আপোষ সুলভ মন তৈরি করে